প্রথমবার ফ্লাইটে ভ্রমণ করছেন, নার্ভাস ফিল করছেন? প্রথমবার ফ্লাইট ভ্রমণের ক্ষেত্রে নার্ভাস ফিল হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকেরই প্রথমবার ফ্লাইট ভ্রমণের আগে নানা ধরনের প্রশ্ন আসে মনে। যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করবেন বলে ভাবছেন, তারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের নার্ভাসনেস তো কাটবেই, সঙ্গে আপনারা জানতে পারবেন ফ্লাইট বুক করা থেকে শুরু করে কতক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছে বিমান মিস না করে বিমানে চড়বেন। এছাড়াও বিমানবন্দরের মধ্যে প্রবেশ করে কি কি করণীয়, অর্থাৎ বিমানে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত A to Z আপনাদের সামনে তুলে ধরব ধাপে ধাপে। অর্থাৎ বিমান ভ্রমণের যাবতীয় তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্দে ভারত এক্সপ্রেস থেকে 11টার সময় দিল্লি স্টেশনে নামলাম। সেই ভিডিওটা আগের পর্বে দেখানো হয়েছে, যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এখন আমি ব্লগ শুরু করছি। নিউ দিল্লি স্টেশন থেকে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্টে আমাদের 3টের সময় ফ্লাইট আছে, সেই ফ্লাইট ধরে পৌঁছাবো কলকাতা। একটা ট্যাক্সি ভাড়া করলাম, 800 টাকা ভাড়া নিল। তাহলে এবার উঠবো ট্যাক্সিতে। তাহলে চলুন, বাকি কথা ট্যাক্সির উপরে হচ্ছে। বিমান ভ্রমণের ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হলো বিমানের টিকিট বুক করে নেওয়া। টিকিট বুক করার একাধিক মাধ্যম রয়েছে, যেমন একটি হলো আপনি যে এয়ারলাইনের সাথে ভ্রমণ করতে ইচ্ছুক সরাসরি অফলাইনে এয়ারলাইন্সের কাউন্টার থেকে টিকিট বুক করতে পারে, বা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট বুক করতে পারে, অথবা আপনি বাড়িতে বসেও বিভিন্ন অ্যাপের মাধ্যমে টিকিট বুক করে নিতে পারে। এখন 11:15 বাজে, রাজধানী রাস্তা ধরে চলছি দিল্লি স্টেশন থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে। দিল্লি স্টেশন থেকে দিল্লি এয়ারপোর্ট হচ্ছে 22 থেকে 23 কিলোমিটার হবে। বিমানের ভাড়া সাধারণত কম বেশি হয় কাছের ডেট ও দূরের ডেটের উপর ভিত্তি করে। এছাড়াও আপনারা যদি যাওয়া ও ফেরার টিকিট একসাথে বুক করেন, তাহলে বিমান ভাড়া কিছুটা হলেও কম পড়বে। বিমানের টিকিট বুক করার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ক্লাসে ভ্রমণ করতে ইচ্ছুক, এবং আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনি বিরতিহীন না বিরতিযুক্ত ভ্রমণ করতে ইচ্ছুক। বিরতিযুক্ত বিমানে ভ্রমণ করলে সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু খরচ কিছুটা হলেও কম পড়বে। টিকিট বুক আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআইয়ের মাধ্যম ব্যবহার করেও টিকিট বুক করতে পারেন। ভ্রমণের নির্দিষ্ট দিনে আপনাকে আপনার সঙ্গে রাখতে হবে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট। আপনারা যদি আন্তর্জাতিক ভ্রমণ করেন, তাহলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। আর আপনারা যদি অভ্যন্তরীণ ভ্রমণ করেন, তাহলে সঙ্গে রাখতে হবে একটি বৈধ ডকুমেন্ট, হতে পারে আধার কার্ড বা ভোটার কার্ড, এই জাতীয় ডকুমেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে সঙ্গে রাখবেন বার্থ সার্টিফিকেট বা বাচ্চার স্কুলের কোনো ডকুমেন্ট। আর একটা জিনিস অবশ্যই সঙ্গে রাখবেন, তা হলো টিকিটের জেরক্স কপি। আপনার নির্দিষ্ট টিকিট হাতে পাওয়ার পর চেক করে নিন টিকিটে দেয়া নাম ও ডকুমেন্টের নামের সাথে মিল রয়েছে কিনা। আমরা কেউই জানি না এয়ারপোর্টে কেমন ভিড় থাকবে, তাই ফ্লাইট ছাড়ার কমপক্ষে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো উচিত। এখন বাজে 12:20, আমি পৌঁছে গেলাম দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে তারপরে বাকি কথা হচ্ছে। এয়ারপোর্টে পৌঁছে আপনার লাগেজ বহন করার জন্য একটি ট্রলি নিয়ে নিন। প্রবেশদ্বারে প্রচুর ট্রলি পেয়ে যাবেন। এবার এগিয়ে চলুন আপনার নির্দিষ্ট কাউন্টারের উদ্দেশ্যে। আপনার টিকিট ও বৈধ ডকুমেন্ট চেক করে তারপরে আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে। এরপর আপনি ভিতরে প্রবেশ করে আপনার নির্দিষ্ট এয়ারলাইন কাউন্টারটি খুঁজে বের করুন এবং সেদিকে এগিয়ে যান। আপনার কাউন্টার নাম্বার আপনার টিকিটেই উল্লেখ থাকে। এরপরও যদি কোনো অসুবিধা হয়, দায়িত্বে থাকা কোনো স্যার বা ম্যাডামকে আপনার সমস্যার কথা জানাতে পারেন। তিনারা নির্দ্বিধায় হাসি মুখে আপনার সমস্যার সমাধান করবেন। এখানে আমাদের লাগেজগুলো ড্রপ করবো, এখন লাইনে দাঁড়িয়েছি। এরপর আপনার নির্দিষ্ট চেক ইন পয়েন্টে গিয়ে আপনার লাগেজগুলোকে স্ক্যান করে চলে যান
ব্যাগ ড্রপ এন্ট্রি পয়েন্টে। এখানে লাগেজ ট্যাগ করে লাগেজ ওজন করে কাউন্টারে দিয়ে দিন। এই লাগেজটি আপনারা ফেরত পাবেন আপনার নির্দিষ্ট গন্তব্যের এয়ারপোর্টে। প্রত্যেকটি এয়ারলাইনের আলাদা আলাদা লাগেজ নির্দেশিকা রয়েছে, যা প্রত্যেকটি যাত্রীর জেনে নেওয়া অত্যন্ত জরুরি। দুই ধরনের লাগেজ রয়েছে। একটি হলো কেবিন লাগেজ, যে লাগেজে আপনারা সর্বাধিক 7 কেজি পর্যন্ত জিনিসপত্র বহন করতে পারবেন, এবং এই কেবিন লাগেজটি আপনারা সঙ্গে করেই বহন করতে পারবেন। আর দ্বিতীয়টি হলো চেক ইন লাগেজ, যেখানে আপনারা সর্বাধিক 30 কেজি ওজনের জিনিসপত্র বহন করতে পারবেন, তাও যেন আবার দুটো ব্যাগের বেশি না হয়। তবে আবারও বলছি, এক একটা এয়ারলাইনের আলাদা আলাদা লাগেজ নির্দেশিকা রয়েছে। এমনও হতে পারে আপনাদের লাগেজ এয়ারলাইন্সের নির্দেশিকাতে উল্লেখিত তুলনায় বেশি হয়, তাহলে আপনাদের লাগেজের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। এখন বাজে 1:35, লাগেজে ট্যাগ লাগাচ্ছে। লাগেজ দিয়ে দিলাম, আমাদের টিকিটও দিয়ে দিল হাতে। আমার সিট নাম্বার হচ্ছে 27C আর গেট নাম্বার 20, ফ্লাইট নাম্বার 6E972। এয়ারপোর্টের টয়লেটটা একটু দেখে নিন। এখন যাচ্ছি গেট নাম্বার 20-তে। এরপরে আপনাদের একটি মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে সব হ্যান্ডব্যাগগুলো চেক করছে। হ্যান্ডব্যাগে আপনাদের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো, এমনকি পার্স, বেল্ট, সব কিছুই একটি ট্রের মধ্যে রাখতে হবে। সমস্ত জিনিসপত্রগুলি স্ক্যান করার পরেই আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দিবে। আমি যাচ্ছি গেটে, 20 নম্বর গেটে। এক্ষেত্রে কিছু জরুরি তথ্য বলে রাখি। পাওয়ার ব্যাংক, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপের মতো কিছু আইটেম বা কোনো ধরনের ব্যাটারিযুক্ত আইটেম আপনাদের কেবিন লাগেজেই বহন করতে হবে। যদি কোনো ভুলবশত চেক ইন লাগেজে এগুলো ঢুকিয়ে রাখেন, তাহলে সেগুলো আর ফেরত পাওয়া যাবে না। আমাদের এক সহযাত্রীর সাথে এমনই এক ঘটনা ঘটেছিল, যিনি ভুলবশত চেক ইন লাগেজে পাওয়ার ব্যাংকটি ঢুকিয়ে রেখেছিল। পরে তাকে ডেকে নিয়ে লাগেজ থেকে পাওয়ার ব্যাংকটি বের করিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। অনেক রিকোয়েস্ট করার পরেও পাওয়ার ব্যাংকটি আর তাকে ফেরত দেওয়া হয়নি। আপনার নির্দিষ্ট ফ্লাইটের গেট নাম্বার আপনার বোর্ডিং পাশেই উল্লেখ থাকবে। এছাড়াও জায়গায় জায়গায় দেখতে পাবেন LCD ডিসপ্লে, যেখান থেকেও আপনারা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। শেষবারের মতো বোর্ডিং পাস চেক করিয়ে এগিয়ে চলুন নির্দিষ্ট পার্কিং গেটের উদ্দেশ্যে। সেখানে অপেক্ষারত বাসে উঠে বসুন। রাত্রি 2:30টার সময় এই বাসে উঠে এখন নিয়ে যাবে আমাদের ফ্লাইটের কাছে। এই বাসই আপনাকে পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট বিমানের কাছে। এখন বাজে রাত্রি 2:40, একদম আমাদের ট্রেনের সামনে চলে এসেছি। এটাই আমাদের ট্রেন, এখন উঠবো আর 3টার সময় ছাড়বে। এখন আর কি, ব্যাস উঠে পড়ুন বিমানে। 3:10 বাজে আমি ফ্লাইটে উঠে পড়েছি এবং সিটে বসে পড়েছি, আর কারেক্ট 3টার সময় এখান থেকে ছেড়ে দেবে। আপনি আপনার নির্দিষ্ট সিটে বসে এয়ার হোস্টেসদের বলা সতর্ক বাণীগুলি শুনে সতর্ক থাকুন। বিমানে উঠে অবশ্যই আপনার মোবাইলটি ফ্লাইট মোড অন করে রাখুন। প্লেন ছাড়ার আগে এই টয়লেটটা একটু দেখিয়ে দিই। একদম ছোট্ট জায়গা, শুধু একজন দাঁড়ানো যাচ্ছে। এদিকে একটা বড় আয়না আছে। দিল্লি থেকে আমাদের জার্নি শুরু, ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। Ladies and gentlemen, welcome to Kolkata before time arrival. Thank you very much for choosing Indigo once again. It'll be a while before the aerobridge is connected. Your request will keep seated till the time we have doors open. এখন বাজে 5টা
8:15 আর আমরা ফ্লাইটে নেমে গেলাম কলকাতা দমদম এয়ারপোর্টে। আপনার নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে প্রথমেই চলে যান লাগেজ কালেকশনের জন্য। এখান থেকে এখন লাগেজগুলো কালেক্ট করব আমরা। এরপর লাগেজ নিয়ে টার্মিনাল থেকে প্রস্থান করুন। এখন 6:10 বাজে আর এয়ারপোর্ট থেকে একটা ওলা নিয়ে রওনা দিলাম হাওড়া জংশনের উদ্দেশ্যে। মোটামুটি 45 মিনিট লাগবে যেতে। তাহলে এবার হাওড়া জংশনে যাই, হাওড়া জংশনে গিয়ে তারপরে বাকি কথা। ছটা 45-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন হচ্ছে 7:50-এ। 7:50-এ 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। একদম রাইট টাইম 8:50-এ হাওড়া জংশন থেকে ছেড়ে গেল আমাদের ট্রেন। আমাদের এই ট্রেনের জার্নি শেষ হবে 4:40 মিনিট। এখন বাজে ঘড়িকাটা ঠিক সকাল 9:15। হাওড়া স্টেশন থেকে অনেকটা এগিয়ে এসেছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কথা বলতেও ইচ্ছা করছে না। ব্রেকফাস্টও করে নিয়েছি, তাই ভাবছি এখন একটু শুয়ে পড়বো, এখন ঘুমিয়ে পড়বো। তাই এই ব্লগটি এখানে শেষ করছি। আর কাশ্মীর সিরিজের ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর শীঘ্রই নিয়ে আসছি অন্য কোনো নতুন সিরিজের ভিডিও। পরের পর্বের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন। টাটা, বাই বাই।